আজ আমরা একটি বিশাল কর্পোরেট সাম্রাজ্যের হিসাব মেলানোর কথা ভাবব। মানে মিলিয়ন মিলিয়ন টাকার লেনদেন হচ্ছে প্রতিদিন। একদম। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু চোখের সামনে নগদ টাকাগুলো গোনা নয়। ঠিক। বরং সবচেয়ে কঠিন কাজ হলো সেই অদৃশ্য বা ফ্যান্টম ক্যাশগুলো খুঁজে বের করা। কারণ এক সাবসিডিয়ারি থেকে আরেক সাবসিডিয়ারিতে টাকা ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, বাইরে থেকে মনে হতে পারে কোম্পানির অনেক ক্যাশ ফ্লো, কিন্তু আদতে হয়তো সেটা কেবলই এক পকেট থেকে অন্য পকেটে টাকা সরিয়ে রাখার একটা খেলা। আর ঠিক এই জায়গাটিতেই সাধারণ ক্যাশ রেজিস্টারের হিসাবের সাথে একটি কনসলিডেটেড গ্রুপের ক্যাশ ফ্লোয়ের মূল পার্থক্যটা তৈরি হয়। মানে একটি একক কোম্পানির ক্ষেত্রে বিষয়টা খুব সরল। টাকা এলো নাকি গেল, শুধু এইটুকু দেখলেই হয়। কিন্তু একটি গ্রুপের ক্ষেত্রে বিষয়টা বেশ জটিল, যেখানে একটি প্যারেন্ট কোম্পানির অধীনে একাধিক সাবসিডিয়ারি থাকে। হ্যাঁ, সেখানে কোনটা আসল ক্যাশ ফ্লো আর কোনটা কেবলই অভ্যন্তরীণ লেনদেন সেটা আলাদা করাটা সত্যিই চ্যালেঞ্জিং। আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের মিশন হল ঠিক এই জটিলতাগুলোকেই সহজবোধ্য করা। আমাদের আজকের সোর্স মেটেরিয়াল হল ICAB 2024-এর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং বা FAR ম্যানুয়ালের 15তম অধ্যায়। যার শিরোনাম হচ্ছে গ্রুপ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ। ঠিক। আমাদের লক্ষ্য শুধু এর নিয়ম বা সূত্রগুলো মুখস্থ করা নয়, বরং যারা চার্টার অ্যাকাউন্টেন্সি বা CA অধ্যয়ন করছেন তাদের দৃষ্টিকোণ থেকে এই নিয়মগুলোর পেছনের আসল কারণ আর লজিকগুলো খোঁজা। এই আলোচনাটা শুরু করার আগে আমাদের একটা বেসিক প্রিন্সিপাল খুব ভালোভাবে বুঝতে হবে। যখন আমরা একটি কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস বা CSPL তৈরি করি এবং কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা CSFP তৈরি করি, একদম, তখন কিন্তু আমরা পুরো গ্রুপটিকে একটি একক সত্তা হিসেবে বিবেচনা করি। আচ্ছা, তার মানে গ্রুপ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একমাত্র উদ্দেশ্য হল এই পুরো গ্রুপটি বাইরের দুনিয়ার সাথে, অর্থাৎ তৃতীয় পক্ষের সাথে যে নগদ লেনদেনগুলো করেছে শুধুমাত্র সেগুলোকে তুলে ধরা। ঠিক তাই। গ্রুপের ভেতরের লেনদেনগুলো এখানে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। বিষয়টা একটু ভেঙে বোঝার চেষ্টা করি। ধরুন আমরা একটি পরিবারকে একটি গ্রুপ হিসেবে চিন্তা করলাম। বাবা হলেন প্যারেন্ট কোম্পানি আর তার সন্তান হল সাবসিডিয়ারি। আচ্ছা, বেশ চমৎকার একটা অ্যানালজি। এখন বাবা যদি তার সন্তানকে প্রতি মাসে হাতখরচ দেন, তাহলে কি পরিবারের মোট নগদ অর্থের পরিমাণ কমে যায়? মোটেই না। না, কমে না। টাকাটা শুধু বাবার মানিব্যাগ থেকে সন্তানের ড্রয়ারে স্থানান্তর হল। ঠিক। পরিবারের সামগ্রিক ক্যাশ ফ্লোতে এর কোনো প্রভাব নেই, কিন্তু তারা যদি বাইরের কোনো মুদি দোকানে গিয়ে ওই টাকা দিয়ে বাজার করে, তবেই ক্যাশ সত্যিকার অর্থে পরিবার থেকে বাইরে চলে যায়। আর এই মুদি দোকানদারি হলেন আমাদের হিসাব বিজ্ঞানের ভাষায় থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ। বুঝতে পেরেছি। কনসলিডেটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার সময় আমরা প্রথমে ওই বাবার মানিব্যাগ থেকে সন্তানের ড্রয়ারে যাওয়া হাতখরচ অর্থাৎ ইন্ট্রা গ্রুপ ট্রানজ্যাকশনগুলোকে পুরোপুরি এলিমিনেট বা বাতিল করে দিই। এরপর আমাদের পুরো ফোকাস থাকে শুধু ওই মুদি দোকানদারের দিকে। মানে গ্রুপ থেকে ক্যাশ কি বাইরের কারো কাছে গেল, নাকি বাইরের কেউ গ্রুপকে ক্যাশ দিল। হ্যাঁ, পুরো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ এই একটি প্রশ্নের উপর দাঁড়িয়ে আছে। তাহলে এই পারিবারিক অ্যানালজিটা ধরেই যদি আরেকটু গভীরে যাই, সহযোগী প্রতিষ্ঠান বা অ্যাসোসিয়েটস এবং জয়েন্ট ভেঞ্চারগুলোর বেলায় কি ঘটবে? ভালো প্রশ্ন। ধরুন বাবার এক দূর সম্পর্কের ভাই আছেন, যিনি মাঝে মধ্যে ব্যবসায় সাহায্য করেন, কিন্তু পরিবারের সিদ্ধান্তে তার কোনো চূড়ান্ত ক্ষমতা নেই। অ্যাসোসিয়েট কোম্পানির ধারণাও তো এমনই, তাই না? হ্যাঁ, যেখানে প্যারেন্টের প্রভাব বা ইনফ্লুয়েন্স থাকে কিন্তু পূর্ণ নিয়ন্ত্রণ বা কন্ট্রোল থাকে না। তো তাদের সাথে হওয়া লেনদেনগুলোকে আমরা কিভাবে দেখব? যেহেতু তাদের ওপর প্যারেন্টের পূর্ণ নিয়ন্ত্রণ নেই, তাই হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তারা ওই পরিবারের কোর সদস্য নয়, তারা থার্ড পার্টি হিসেবেই বিবেচিত হবে। আচ্ছা, আর এই জায়গাতে CA শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট লুকিয়ে আছে। যেহেতু অ্যাসোসিয়েট বা জয়েন্ট ভেঞ্চার গ্রুপের ভেতরের কেউ নয়, তাই তাদের কাছ থেকে যদি কোনো ডিভিডেন্ড পাওয়া যায়, তবে সেটাকে সাধারণ ব্যবসার আয় হিসেবে দেখানো যাবে না। আমি যদি ভুল না করি, এটাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটি হিসেবে দেখাতে হয়, তাই না? কিন্তু কেন? ডিভিডেন্ড তো রেভিনিউর মতোই নিয়মিত আসতে পারে। কারণ হল, আপনি যখন এমন কোনো কোম্পানিতে শেয়ার হোল্ড করছেন যার ওপর আপনার নিয়ন্ত্রণ নেই,
তখন সেই শেয়ারগুলো মূলত আপনার জন্য একটি বিনিয়োগ। ও আচ্ছা। সেই বিনিয়োগ থেকে যে রিটার্ন আসছে অর্থাৎ ডিভিডেন্ড, সেটা ক্যাশ ফ্লোজ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বা বিনিয়োগ কার্যক্রম থেকে আসা নগদ প্রবাহ হিসেবেই দেখানো যুক্তিসঙ্গত। একইভাবে আমি যখন কোনো অ্যাসোসিয়েট বা জয়েন্ট ভেঞ্চার কেনার জন্য ক্যাশ পেমেন্ট করি, সেটাও তো ইনভেস্টিং অ্যাক্টিভিটির অধীনেই যাবে। একদম ঠিক ধরেছেন। তার মানে কন্ট্রোল বা নিয়ন্ত্রণই এখানে শেষ কথা। নিয়ন্ত্রণ থাকলে সে পরিবারের অংশ, আর তার সাথে লেনদেনগুলো বাতিল হবে। আর নিয়ন্ত্রণ না থাকলে সে থার্ড পার্টি এবং তার সাথে লেনদেনগুলো ইনভেস্টিং অ্যাক্টিভিটি হবে। অসাধারণ। কিন্তু এবার সেই সবচেয়ে ঘোলাটে জায়গাটায় আসি, যেটা সিএ ম্যানুয়ালের এই অধ্যায়ের সবচেয়ে ট্রিকি অংশ। আপনি নিশ্চয়ই নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বা এনসিআই এর কথা বলছেন। হ্যাঁ, ঠিক তাই। সাবসিডিয়ারি কোম্পানির যে অংশটুকু বাইরের শেয়ার হোল্ডাররা হোল্ড করে, সেটার সাথে লেনদেনগুলোকে আমরা কিভাবে মূল্যায়ন করব? এনসিআই হল সেই গোষ্ঠী যারা সাবসিডিয়ারি কোম্পানিতে মালিকানার একটা অংশ ধারণ করে, কিন্তু তারা প্যারেন্ট কোম্পানির কেউ নয়। আমার সেই পরিবারের অ্যানালজি ব্যবহার করলে এরা হলো সেই সব বাইরের মানুষ যারা সন্তানের ব্যবসায় টাকা লগ্নি করেছে। একদম। যেহেতু তারা বাইরের মানুষ, তাই এনসিআই কিন্তু থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ। আচ্ছা। যখন সাবসিডিয়ারি কোম্পানি এই এনসিআইকে কোনো ডিভিডেন্ড প্রদান করে, তখন ক্যাশ সত্যিকার অর্থে গ্রুপ থেকে বাইরে চলে যায়। তাই এটি একটি বৈধ ক্যাশ আউটফ্লো। আমি এখানে একটু থামতে চাই। সাবসিডিয়ারি যখন পেরেন্ট কোম্পানিকে ডিভিডেন্ড দেয়, সেটা তো পরিবারের ভেতরের লেনদেন, তাই আমরা সেটাকে হিসাবে ধরি না। হ্যাঁ, ইন্ট্রাগ্রুপ এলিমিনেশন। কিন্তু সাবসিডিয়ারি যখন এনসিআইকে ডিভিডেন্ড দেয়, তখন সেটা বাইরের মানুষের কাছে যাচ্ছে, তাই আমরা সেটাকে ক্যাশ আউটফ্লো বলছি। এটা পরিষ্কার। কিন্তু প্রশ্ন হলো, এই আউটফ্লোটাকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কোন ক্যাটেগরিতে ফেলব? এটা কি অপারেটিং, ইনভেস্টিং নাকি ফাইন্যান্সিং? এই পেমেন্টটা সরাসরি ক্যাশ ফ্লোজ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বা অর্থায়ন কার্যক্রমের অধীনে যাবে। কেন ফাইন্যান্সিং? অপারেটিং বা ইনভেস্টিং কেন নয়? তারা তো ব্যবসার একটা অংশ। এর কারণ বুঝতে হলে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার বা মূলধন কাঠামোর পেছনের লজিকটা বুঝতে হবে। আচ্ছা, বলুন তো। ক্যাশ ফ্লোয়ের শ্রেণীবিভাগ মূলত নির্ভর করে আপনি টাকাটা কোন উৎস থেকে পাচ্ছেন বা কোন উদ্দেশ্যে ব্যবহার করছেন। এনসিআই কারা? তারা হলো এমন বিনিয়োগকারী যারা আপনার সাবসিডিয়ারিতে মূলধন সরবরাহ করেছে। ঠিক। তাদের এই মূলধনের ওপর ভর করেই সাবসিডিয়ারি ব্যবসা পরিচালনা করছে। এক অর্থে তারা গ্রুপকে ফাইন্যান্স করছে। ও, বুঝতে পেরেছি। যেহেতু তারা মূলধন বা ক্যাপিটাল দিয়ে গ্রুপকে ফাইন্যান্স করছে, তাই তাদের সেই মূলধনের বিপরীতে যখন আমরা রিটার্ন বা ডিভিডেন্ড দিচ্ছি, তখন সেটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে। একদম। আপনি ঋণদাতাদের সুদ দিলে যেমন সেটা ফাইন্যান্সিং, অনেকটা তেমনই। ওয়াও, একেবারে নিখুঁত লজিক। আর এই বিষয়গুলো শুধুমাত্র পরীক্ষার খাতায় মেলালেই হবে না। একজন ভবিষ্যৎ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে এর প্রফেশনাল ইমপ্লিকেশনটাও বুঝতে হবে। মানে স্টেক হোল্ডারদের দৃষ্টিকোণ থেকে? হ্যাঁ, স্টেক হোল্ডার বা বিনিয়োগকারীরা যখন একটি গ্রুপের আর্থিক প্রতিবেদন পড়েন, তারা জানতে চান গ্রুপের নিজস্ব ব্যবসার ক্ষমতা কতটা, আর বাইরে থেকে আসা মূলধনের উপর তাদের কতটুকু নির্ভর করতে হচ্ছে। তাই তো। এনসিআইকে দেয়া ডিভিডেন্ডের পরিমাণ দেখে তারা বুঝতে পারেন যে গ্রুপের লাভের ঠিক কতটুকু অংশ বাইরের মালিকদের পকেটে চলে যাচ্ছে। এই ডেটাটা বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটা সমস্যা আছে। আমি যদি একটি সাধারণ কনসলিডেটেড ব্যালেন্স শিট বা সিএসএফপি হাতে নিই, সেখানে তো সরাসরি ক্যাশ পেইড টু এনসিআই নামে কোনো লাইন আইটেম থাকে না। না, থাকে না। ব্যালেন্স শিট আমাদের শুধু বছরের শুরুর একটা সংখ্যা আর বছরের শেষের একটা সংখ্যা দেয়। এর মাঝে ঠিক কত টাকা ক্যাশ হিসাবে দেওয়া হয়েছে সেটা তো কোথাও লেখা নেই। আর ঠিক এই কারণেই একজন অ্যাকাউন্টেন্টকে ডিটেকটিভ বা গোয়েন্দার ভূমিকায় অবতীর্ণ হতে হয়। গোয়েন্দাগিরি। হ্যাঁ, আমাদের কাছে শুধু ওপেনিং আর ক্লোজিং সিন আছে, মাঝের মুভিটা আমাদের নিজেদের রিকনস্ট্রাক্ট করতে হবে। আর এই রিকনস্ট্রাকশন বা মিসিং ফিগার বের করার জন্য আমরা যে টুলটি ব্যবহার করি তার নাম হলো টি অ্যাকাউন্ট, তাই না? একদম ঠিক। সিএ অধ্যয়নের জন্য এই টি অ্যাকাউন্টের পেছনের লজিকটা বিস্তারিতভাবে বোঝা খুব দরকার। আমি চাই আমরা এর মেকানিজমটা একটু ভিজুয়ালাইজ করি। চলুন করা যাক। টি অ্যাকাউন্টের দুটো পাশ থাকে, ডেবিট এবং ক্রেডিট। এখন এনসিআই এর টি অ্যাকাউন্ট করতে গেলে এর নর্মাল ব্যালেন্স কোন দিকে বসবে? আপনি বলুন। আমি যতদূর জানি, অ্যাসেট বা সম্পদের নর্মাল ব্যালেন্স ডেবিট হয়, আর দায় বা লায়াবিলিটির নর্মাল ব্যালেন্স ক্রেডিট হয়। এনসিআই কি গ্রুপের জন্য এক ধরনের দায়?
সরাসরি দায় বলাটা টেকনিক্যালি ভুল হবে, তবে লজিকটা কাছাকাছি। আচ্ছা, গ্রুপের দৃষ্টিকোণ থেকে এনসিআই হল ইকুইটি অ্যাট্রিবিউটেবল টু আউটসাইডার্স বা বহিরাগতদের পাওনা ইকুইটি। ও আচ্ছা, যেহেতু এটি ইকুইটির একটি অংশ, তাই নিয়ম অনুযায়ী এর নর্মাল ব্যালেন্স হবে ক্রেডিট। তার মানে যে বিষয়গুলো এনসিআই এর পাওনাকে বাড়াবে সেগুলো আমরা ক্রেডিট পাশে বসাবো, আর যে বিষয়গুলো তাদের পাওনা কমাবে সেগুলো ডেবিট পাশে বসাবো। একদম পয়েন্টে হিট করেছেন। তো ক্রেডিট সাইডে আমরা প্রথমে কি আনছি? ক্রেডিট সাইডে প্রথমে বসবে বছরের শুরুতে এনসিআই এর যে ব্যালেন্স ছিল, যাকে আমরা ব্রড ফরওয়ার্ড বা B/F বলি। এটা হলো বছরের প্রথম দিনে এনসিআই গ্রুপের কাছে মোট কত টাকার দাবিদার ছিল তার হিসাব। হ্যাঁ, এরপর এই বছর সাবসিডিয়ারি ব্যবসা করে যে লাভ করল, তার যে নির্দিষ্ট অংশটুকু এনসিআই এর ভাগে পড়বে, যা আমরা সিএসপিএল থেকে পাই। ঠিক, সেটাও ক্রেডিট সাইডেই বসবে, কারণ লাভের এই অংশটুকু এনসিআই এর মোট পাওনাকে আরও বাড়িয়ে দেয়। সহজ কথায় বছরের শুরুর পাওনা আর এই বছরের নতুন লাভ, এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি এনসিআই এর মোট পাওনা। একদম তাই। এবার ডেবিট সাইডের কথায় আসি। ডেবিট সাইডে নিশ্চয়ই বছরের শেষের ব্যালেন্স বা ক্যারিড ফরওয়ার্ড C/F বসবে। হ্যাঁ, আমরা কনসলিডেটেড ব্যালেন্স শিট থেকে বছরের শেষের এনসিআই ব্যালেন্সটা নেব এবং সেটা ডেবিট সাইডে ক্লোজিং ফিগার হিসাবে বসাবো। আচ্ছা, বসালাম। এখন মজার বিষয়টা খেয়াল করুন। আপনার কাছে মোট পাওনার পরিমাণ আছে ক্রেডিট সাইডে, আর বছর শেষে অবশিষ্ট পাওনার পরিমাণ আছে ডেবিট সাইডে। লজিক্যালি এই দুই পাশের যোগফল সমান হওয়ার কথা। কিন্তু বাস্তবে তো সেটা হয় না। ক্রেডিট সাইডের মোট পাওনার চেয়ে ডেবিট সাইডের ক্লোজিং ব্যালেন্স সাধারণত কম হয়। আর এই দুইয়ের মাঝে যে গ্যাপ বা পার্থক্যটা তৈরি হয়, সেটাই হলো সেই হারিয়ে যাওয়া সংখ্যা। ওয়াও! অর্থাৎ ওই গ্যাপের সমপরিমাণ টাকাই এনসিআইকে ক্যাশ হিসেবে পরিশোধ করা হয়েছে, যার কারণে বছর শেষে তাদের ব্যালেন্স কমে গেছে। একদম, এটাই আমাদের ব্যালেন্সিং ফিগার বা এনসিআই ডিভিডেন্ড পেইড। ঠিক এই গাণিতিক যুক্তিতেই টি অ্যাকাউন্ট কাজ করে। আচ্ছা, শুধু কথায় না বলে চলুন আমরা সোর্স ম্যাটেরিয়াল থেকে সরাসরি একটি ইন্টারঅ্যাক্টিভ প্রশ্ন সমাধান করে দেখি এই লজিক বাস্তবে কিভাবে কাজ করে। খুব ভালো আইডিয়া। যারা শুনছেন, বিশেষ করে সিএ শিক্ষার্থীরা একটু মনোযোগ দিন। আমরা এখন সোর্স ডেটা থেকে লাইন বাই লাইন পড়ব, ব্রেনস্টর্মিং করব এবং দেখব মিসিং ক্যাশ ফ্লো কিভাবে বের করতে হয়। চলুন শুরু করি। আমাদের গোল বা লক্ষ্যটা আগে নির্ধারণ করি। লক্ষ্য হল 2007 সালের জন্য এনসিআইকে প্রদান করা ডিভিডেন্ডের পরিমাণ বের করা। ঠিক আছে, গোল সেট হয়ে গেল। প্রথমে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস বা সিএসপিএল এর এক্সট্র্যাক্ট দেওয়া আছে। আমি পড়ছি। পড়ুন। গ্রুপ প্রফিট বিফোর ট্যাক্স 60,000, ইনকাম ট্যাক্স এক্সপেন্স 20,000 ব্র্যাকেটে, আর প্রফিট ফর দি ইয়ার 40,000। এখানে একটু থামতে হবে। কেন? আমাদের হাতে তো এই বছরের লাভ আছে 40,000 টাকা। আমরা কি এই 40,000 টাকায় সোজা টি অ্যাকাউন্টের ক্রেডিট পাশে বসিয়ে দেব? দাঁড়ান, এখানেই তো সবচেয়ে বড় ফাঁদ। এই 40,000 টাকা কিন্তু আমাদের কাজে আসবে না। কেন আসবে না? এটাই তো প্রফিট ফর দ্য ইয়ার। কারণ এটি হলো পুরো কনসলিডেটেড গ্রুপের প্রফিট। এখানে পেরেন্ট কোম্পানির অংশ আছে, আবার এনসিআই এর অংশ আছে। ও আচ্ছা। আমাদের তো পেরেন্ট কোম্পানি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কারণ তারা গ্রুপের ভেতরের অংশ। আমাদের শুধু দেখতে হবে এই 40,000 টাকার মধ্যে থার্ড পার্টি অর্থাৎ এনসিআই এর ভাগে কতটুকু পড়েছে। ও, বুঝতে পেরেছি। আমাদের ডেটাটাকে আরও স্পেসিফিক করতে হবে। আমি পরের লাইনটা পড়ছি তাহলে। হ্যাঁ, পড়ুন। প্রফিট অ্যাট্রিবিউটেবল টু ওনার্স অব দ্য প্যারেন্ট 30,000, নন কন্ট্রোলিং ইন্টারেস্টস 10,000, মোট 40,000। এই তো পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি। তার মানে এই 10,000 টাকাই হলো সিএসপিএল অনুযায়ী এনসিআই এর এই বছরের লাভের ভাগ। একদম, এটি এনসিআই এর পাওনা বাড়াবে, তাই এতে সরাসরি টি অ্যাকাউন্টের ক্রেডিট পাশে বসবে। প্যারেন্টের 30,000 টাকা আমরা সম্পূর্ণ ইগনোর করব। দারুণ! তাহলে আমরা টি অ্যাকাউন্টের একটি উপাদান পেয়ে গেলাম। এবার আমাদের কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা সিএসএফপি এর ডেটা দেখতে হবে। হ্যাঁ, ব্যালেন্স শিটের ডেটাটা বলুন। সেখানে বলা আছে সিএসএফপি ডেটা 2006 সালে এনসিআই ছিল 2 লক্ষ এবং 2007 সালে 2,04,000। আচ্ছা। এখানে 2006 হল আগের বছর বা ওপেনিং, আর 2007 হল বর্তমান বছর বা ক্লোজিং। এর মানে হলো 2 লক্ষ টাকা হলো আমাদের ওপেনিং ব্যালেন্স বা B/F। মানে বছরের শুরুতে গ্রুপ এনসিআই এর কাছে এই 2 লক্ষ টাকার জন্য দায়বদ্ধ ছিল।
ঠিক, এটি বসবে টি অ্যাকাউন্টের ক্রেডিট পাশে, আর 2,04,000 টাকা হল ক্লোজিং ব্যালেন্স বা C/F, এটি বসবে ডেবিট পাশে। চলুন এবার এই ডেটাগুলো দিয়ে হিসাবের গল্পটা মেলানোর চেষ্টা করি। লজিকটা বোঝার জন্য আমি যদি একজন শিক্ষার্থীর জায়গা থেকে ভাবি, হ্যাঁ বলুন। বছরের শুরুতে এনসিআই আমাদের কাছে পেত 2 লক্ষ টাকা, এই বছর তারা লাভ পেল আরও 10,000 টাকা, তাহলে সহজ অঙ্কে এই বছর তাদের মোট পাওনা দাঁড়ালো 2 লক্ষ যোগ 10,000 সমান 2,10,000 টাকা। লজিক তো তাই বলে। এই 2,10,000 টাকা আমাদের টি অ্যাকাউন্টের ক্রেডিট সাইডের মোট যোগফল। কিন্তু এবার ব্যালেন্স শিটের দিকে তাকান। আচ্ছা, দেখছি। বছর শেষে ব্যালেন্স দেখাচ্ছে কত? মাত্র 2,04,000 টাকা। 1 মিনিট। কি হলো? তাদের পাওনা হওয়ার কথা ছিল 2,10,000, কিন্তু অ্যাকাউন্টে দেখাচ্ছে মাত্র 2,04,000। তাহলে বাকি 6,000 টাকা কোথায় গেল? আর এই হারিয়ে যাওয়া 6,000 টাকাই হলো আমাদের ক্যাশ আউটফ্লো। ওয়াও! অর্থাৎ 2,10,000 থেকে 2,04,000 বাদ দিলে যে 6,000 টাকা ব্যালেন্সিং ফিগার হিসেবে বের হলো, সেটাই গ্রুপ ক্যাশ হিসেবে এনসিআইকে পরিশোধ করেছে। একদম তাই। যার ফলে তাদের পাওনা কমে গিয়ে ওই 2,04,000 এসে দাঁড়িয়েছে। অবিশ্বাস্য! কেন? শুধু কয়েকটা ডেটা পয়েন্ট আর টি অ্যাকাউন্টের বেসিক লজিক ব্যবহার করে আমরা একদম নিখুঁতভাবে বের করে ফেললাম বাইরের মানুষদের কত টাকা ক্যাশ দেয়া হয়েছে। হিসাব বিজ্ঞানের আসল সৌন্দর্যই তো এখানে, তাই না? প্রতিটি সংখ্যার পেছনে একটা কার্যকারণ বা গল্প থাকে। সত্যি তাই। আপনি যখন জানবেন কোন সংখ্যাটা কেন এবং কোথায় বসাতে হয়, তখন ফিনান্সিয়াল স্টেটমেন্টস আপনার কাছে আর শুধু কিছু নির্জীব ডেটা মনে হবে না। আর আমরা যে 6,000 টাকা বের করলাম ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, এই টাকাকে ক্যাশ ফ্লোজ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজের অধীনে নেগেটিভ ফিগার বা আউটফ্লো হিসেবে দেখাতে হবে। একদম পারফেক্ট। আমরা আজকের এই গভীর বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো আলোচনার একটা দ্রুত রিক্যাপ করা যাক। হ্যাঁ, করা যাক। আমরা দেখলাম একটি একক কোম্পানির ক্যাশ ফ্লো আর গ্রুপের ক্যাশ ফ্লোয়ের মূল পার্থক্য হল, গ্রুপের ক্ষেত্রে আমাদের শুধু থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের বাইরের লেনদেনগুলো নিয়ে কাজ করতে হয়। আর আমরা শিখেছি ইন্ট্রাগ্রুপ ট্রানজ্যাকশনগুলো কিভাবে বাতিল হয়। আমরা এটাও দেখেছি অ্যাসোসিয়েটেড ডিভিডেন্ড কেন ইনভেস্টিং অ্যাক্টিভিটি হয়। হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা টি অ্যাকাউন্টের মেকানিজম ব্যবহার করে খুব স্পষ্টভাবে বের করেছি কিভাবে এনসিআইকে দেওয়া ডিভিডেন্ডের পরিমাণ নির্ণয় করতে হয় এবং কেন তা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি হিসেবে গণ্য হয়। এই প্রত্যেকটি কনসেপ্ট একজন সিএ শিক্ষার্থীর জন্য অপরিহার্য, কারণ ভবিষ্যতে যখন আপনি কোনো কোম্পানির অডিট করবেন বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করবেন, তখন আপনাকে এই লজিকগুলোই গাইড করবে। ঠিক, স্টেক হোল্ডার্সরা এই স্টেটমেন্টের উপর ভিত্তি করেই বুঝতে পারবে কোম্পানি কত টাকা বাইরে বিনিয়োগ করছে আর কত টাকা বাইরের মালিকদের ডিভিডেন্ড হিসেবে পরিশোধ করছে। একদম তাই। অসাধারণ। বিদায় নেওয়ার আগে আজকের এই সোর্স ম্যাটেরিয়াল থেকে আমাদের সিএ শিক্ষার্থীদের জন্য একটা নতুন চিন্তার খোরাক আমরা রেখে যেতে চাই। অবশ্যই। আজকের সোর্স মেটেরিয়ালে একটি ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ নোট ছিল। কি সেটা? এই পুরো অঙ্কে হিসাবের সুবিধার্থে এনসিআইকে প্রপোর্শনেট বেসিস বা আনুপাতিক হারে পরিমাপ করা হয়েছে। এর মানে হল, আমরা এখানে এনসিআই এর কোনো গুডউইল বা সুনাম অন্তর্ভুক্ত করিনি। আচ্ছা। কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখুন তো, বাস্তব জীবনে যদি এনসিআইকে ফেয়ার ভ্যালু বা ন্যায্য মূল্যে পরিমাপ করা হতো, তখন কি হতো? তখন তো ফেয়ার ভ্যালু মেথডে এনসিআই এর অংশেও গুডউইল থাকতো। হ্যাঁ, আর যদি কোনো নির্দিষ্ট বছরে সেই গুডউইলের ইম্পেয়ারমেন্ট বা মূল্যহ্রাস ঘটে, তখন কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এনসিআই এর ব্যালেন্স কমে যাবে। দাঁড়ান, তার মানে তখন টি অ্যাকাউন্টের ডেবিট পাশে শুধু ক্লোজিং ব্যালেন্স আর ডিভিডেন্ডের ক্যাশ আউটফ্লো থাকবে না, সেখানে গুডউইল ইম্পেয়ারমেন্টের প্রভাবও ঢুকে পড়বে। ঠিক তাই। গুডউইল ইম্পেয়ারমেন্ট কিন্তু কোনো ক্যাশ ফ্লো নয়, এটি একটি নন ক্যাশ আইটেম, কিন্তু এটি টি অ্যাকাউন্টের ব্যালেন্সকে সরাসরি প্রভাবিত করবে। ওয়াও! তখন এই ক্যাশ ফ্লোয়ের হিসাব নিকাশ এবং ব্যালেন্সিং ফিগার বের করাটা আরও কতটা জটিল হয়ে উঠত, তা কি কল্পনা করতে পারছেন? এটা তো রীতিমতো মাথা ঘোরানো একটা অবস্থা তৈরি করবে। ফেয়ার ভ্যালু মেথডে গুডউইল ইম্পেয়ারমেন্টের প্রভাব কিভাবে ক্যাশ ফ্লোর ব্যালেন্সিং ফিগারকে বদলে দিতে পারে, এটা আসলেই ভাবার বিষয়। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর খোঁজার এবং এর ইম্প্যাক্ট অ্যানালাইসিস করার দায়িত্ব আজ যারা শুনছেন সেই কৌতূহলী সিএ শিক্ষার্থীদের উপরই ছেড়ে দিলাম। দারুণ একটা চ্যালেঞ্জ। এর মাধ্যমে আমরা আমাদের আজকের এই ডিপ ডাইভ বা গভীর বিশ্লেষণ শেষ করছি।
জটিল হিসাববিজ্ঞানের পেছনের এমন অসংখ্য কেন আর কিভাবে এর উত্তর এভাবেই আমরা প্রতিনিয়ত খুঁজতে থাকব। আবার কথা হবে নতুন কোনো সোর্স মেটেরিয়াল আর নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।